আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব পেপার হচ্ছে 2, কন্টিনিউ করব। গতকালও পেপার 2 পড়িয়েছিলাম, তো আজকে উপভাষা নিয়ে আলোচনা করব। একক হচ্ছে 12, বাংলা উপভাষা, পেজ নাম্বার হচ্ছে 86 থেকে শুরু হচ্ছে, 85 থেকে শুরু হচ্ছে, বাংলা উপভাষা। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে যে উপভাষার সংজ্ঞা যেটা রয়েছে দেখব কি বলেছে। ভাষা হলো কতগুলি অর্থবহ ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপ, যার মাধ্যমে একটি বিশেষ সমাজের মানুষ নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। যে জনসমষ্টি একই ধরনের ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপের দ্বারা নিজেদের মধ্যে এইভাবে ভাব বিনিময় করে, ভাষা বিজ্ঞানীরা তাকে একটি ভাষা সম্প্রদায় বা স্পিচ কমিউনিটি বলেন। ঠিক আছে, প্রথমে আমরা ভাষাটা কি জানি, যে ভাষাটা হচ্ছে, ভাষা হলো ভাব প্রকাশের একটা মাধ্যম। ঠিক আছে, মানুষ তার কি করে, যে সমস্ত রকম যে অনুভূতি গুলো আছে, সুখ দুঃখ আনন্দ বেদনা ক্রোধ, এই সমস্ত রকমের মনোভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্য নিয়ে উচ্চারিত এবং ধ্বনির দ্বারা সম্পাদিত, ঠিক আছে, কোনো এক বৃহত্তর স্থানের মানব সমাজে ব্যবহৃত এবং প্রয়োজন মতো বাক্যে ব্যবহৃত হবার উপযোগী শব্দ সমষ্টিকে ভাষা বলে। এইটা হচ্ছে ভাষার সংজ্ঞা। এবার আমাদের যেটা আজকের বিষয় হচ্ছে যে উপভাষাটা কি। তাহলে উপভাষাটা কি বলছে, যে একটা জনসমষ্টি যখন একই ধরনের ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপের দ্বারা নিজেদের মধ্যে ভাব বিনিময়টা করে থাকে। ঠিক আছে, মানে ধরো বাংলা ভাষা, এবার বাংলা ভাষাটাই অঞ্চল ভেদে কি হচ্ছে, যে এক একটা জনসমষ্টি, পূর্ববঙ্গে একরকম, দক্ষিণবঙ্গে একরকম, উত্তরবঙ্গে একরকম, পশ্চিমবঙ্গে একরকম, তাই তো। তাহলে এই যে টোটাল যে বাংলা ভাষা, তার যে অঞ্চল ভেদ এবং সেখানে যে নানা রকমের কমিউনিটি রয়েছে, সেই সমস্ত কমিউনিটি বা জনসমষ্টি একটি নির্দিষ্ট কিছু স্পেসিফিক ভাবে ধ্বনি সমষ্টির দ্বারা বাংলা ভাষাটাকে নিজেদের মতো করে যে উচ্চারণ করছে বা নিজেদের মতো করে যে ভাব বিনিময় করছে, সেইটাকে বলা হচ্ছে উপভাষা। ঠিক আছে, একই ভাষা বাংলা ভাষা, সেটা অঞ্চল ভেদে কি হয়ে যাচ্ছে না, অঞ্চল ভেদে কিছু বিশেষ ধ্বনি সমষ্টির দ্বারা সেটা তারতম্য ঘটছে এবং সেটা একটু রূপ পাল্টে একটু অন্যরকম শোনাচ্ছে। মানে খুব সাধারণ ভাবে বলতে গেলে তখনই সেটা হয়ে যাচ্ছে অঞ্চল ভেদে বিভিন্ন উপভাষা। ঠিক আছে, তো একসময় কি ছিল, যে এই যে আমরা অসমিয়া ভাষা যদি দেখি, বাংলা এবং অসমিয়া ভাষা বা বাংলা বা উড়িয়া ভাষা, এগুলো যদি দেখি, আজকে আমরা উড়িয়া ভাষা যদি শুনি বা আজকে যদি আমরা অসমিয়া ভাষা শুনি, তাহলে আমরা খানিকটা বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ অনেকটাই বাংলার যে সমস্ত ধ্বনিগুলো রয়েছে বা ধ্বনিগত যে পরিবর্তনগুলো বা ধ্বনির যে রূপগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোথাও না কোথাও অসমিয়া বা উড়িয়া ভাষার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে এবং সেই কারণে সেই উচ্চারণগত একটা সাদৃশ্যের জন্য আমরা কি করি, অসমিয়া ভাষা বা উড়িয়া ভাষার সাথে বাংলা ভাষাকে রিলেট করতে পারি। কিন্তু এই অসমিয়া ভাষা বা ওড়িয়া ভাষাকে আমরা কখনোই উপভাষা বলবো না, স্বতন্ত্র একটা ভাষা। যেমন বাংলা একটা স্বতন্ত্র ভাষা, সেরকম ওড়িয়া একটা স্বতন্ত্র ভাষা এবং অসমিয়া একটা স্বতন্ত্র ভাষা। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই উপভাষাটা বাংলা মানে ভাষা থেকেই উপভাষার জন্ম হচ্ছে। তার মানে কমিউনিটিটার যে জনসমষ্টি, সেই জনসমষ্টিটা কিন্তু সামগ্রিকভাবে কিন্তু বাংলা বা বাঙালি বাঙালি জনসমষ্টি। এবার সেই জনসমষ্টির যে সংস্কৃতিটা বা সাংস্কৃতিক যে কালচারটা, ঠিক আছে, সাংস্কৃতিক যে ঐতিহ্যটা, সেগুলো কিন্তু এক আছে। আজকে পূর্ববঙ্গের হোক, দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গ হোক বা পশ্চিমবঙ্গ হোক, এখানে কিন্তু বাঙালিদের যে বাংলার যে সংস্কৃতি বা বাংলার যে ঐতিহ্যটা, হ্যাঁ, এটা কিন্তু এক। এখানে কিন্তু কোনো রকম ভেদাভেদ নেই, কিন্তু মানে বাংলার যে কালচারটা, ঠিক আছে, এটা এক সব জায়গাতে। এবার অঞ্চল ভেদে শুধু ভাষার কিছু তারতম্য দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি অসমিয়া ভাষার ক্ষেত্রে, মানে আসাম, তা আসামের কালচারের সাথে তো বাংলার কালচার তো এক নয়, আসামের ঐতিহ্য বা সংস্কৃতি বাংলার সংস্কৃতির সাথে মিলছে না, বা উড়িষ্যার যে সংস্কৃতি তার সাথে বাংলার সংস্কৃতি মিলছে না, তাহলে স্বতন্ত্র, আলাদা আলাদা। সেই কারণে আমরা সিমিলারিটি খুঁজে পেলেও ওড়িয়া বা অসমিয়া ভাষাকে কখনোই উপভাষা বলবো না। সেটা বাংলা যেরকম একটি স্বতন্ত্র ভাষা, সেরকম ওড়িয়া এবং অসমিয়াও হচ্ছে স্বতন্ত্র ভাষা। কিন্তু আমরা যদি
একটু উত্তরবঙ্গের দিকে যাই, তাহলে আজকে আমরা দক্ষিণবঙ্গে আছি, দক্ষিণবঙ্গে আমরা বাংলা ভাষাটাকে যেভাবে উচ্চারণ করি, তো সেই যে ধ্বনিগত যে রূপটা, সেটা উত্তরবঙ্গে গেলে একটুখানি পরিবর্তন দেখা যায়, উত্তরবঙ্গে গেলে একটুখানি অন্যরকম, মানে যদি কোচবিহার, জলপাইগুড়ি, ঠিক আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গা, বা মানে আলিপুরদুয়ার, এই সমস্ত যে জায়গা, এখানকার যে জনসমষ্টিগুলো রয়েছে, তাদের যে বাংলা ভাষা কোথাও না কোথাও একটুখানি তার টান রয়েছে, বা একটু ধ্বনিগত পরিবর্তন রয়েছে। তাহলে আমরা সেই ভাষাটা শুনে খুব সুন্দরভাবে মানে আইডেন্টিফাই করতে পেরে যাই যে এটা উত্তরবঙ্গের ভাষা। সেম অ্যাজ উত্তরবঙ্গের মানুষ যখন দক্ষিণবঙ্গের মানুষজন কথাবার্তা বলে, আবার দক্ষিণবঙ্গেরও বিভিন্ন ভেদাভেদ রয়েছে। পুরুলিয়ার বাংলা ভাষা একরকম শোনায়, পুরুলিয়ার যে জনসমষ্টি রয়েছে তাদের বাংলা ভাষা একরকম, মেদিনীপুরের বাংলা ভাষার একটা তারতম্য রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা জেলার এই অঞ্চল ভেদে মানুষ বাংলা ভাষা, আমরা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু কোথাও না কোথাও একটা ধ্বনিগত, সুরগত, একটা উচ্চারণগত তারতম্য কানে আমাদের আসবে, এবং সেটা আমরা অনেক সময় বুঝতে পারি বলেই আমরা ধরে নিই, কেউ কথা বললে ও এই মানুষটা মেদিনীপুরের, কেউ একজন কথা বলছে ও এই মানুষটা মুর্শিদাবাদের, বা এই মানুষটা হচ্ছে শিলিগুড়ি, বা এই মানুষটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো এই যে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিভাবে করি? প্রত্যেকেই বাংলা ভাষা বলছি, কিন্তু বাংলা ভাষার যে ওই যে তারতম্যটা, ধ্বনিগত যে তারতম্য, সেই তারতম্যের জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি, আর সেটাকেই বলা হচ্ছে উপভাষা। ঠিক আছে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাষা থেকেই কিন্তু উপভাষার জন্ম, কিন্তু মানে অন্যান্য ভাষাগুলো যেগুলো রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু অঞ্চল ভেদে, আজকে উড়িষ্যা বা আসাম, এগুলো অঞ্চল ভেদে বাংলার সাথে মিল রয়েছে, কিন্তু কি বললাম যে একই সংস্কৃতি বা ঐতিহ্যের অধীনে হতে হবে, কালচারটা এক হতে হবে, তবেই সেই ভাষা থেকে উপভাষার জন্ম হবে। ঠিক আছে, কিন্তু ওড়িয়া সংস্কৃতি, উড়িষ্যার সংস্কৃতি বা আসামের সংস্কৃতি, সেটা বাংলার সংস্কৃতির সাথে মিল নেই, তাই জন্য এই দুটো ভাষাকে আমরা কখনোই বাংলা ভাষার উপভাষা বলতে পারি না। ঠিক আছে, তাহলে এইটা হলো ভাষা এবং উপভাষার মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে দেখবে সংজ্ঞাগুলো দিয়েছে, সংজ্ঞাগুলো পড়বে, মেইন জিনিসটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা দিয়েছে দেখো, এই ভাষা উপভাষার পার্থক্য যেটা বললাম, ঠিক আছে, ওইগুলোই যেটা আমি বোঝালাম যে বাংলা এবং অসমীয়া ভাষা বা উড়িষ্যা, দেখো ওই রকম ভাবেই বোঝানো রয়েছে, একটু এটা পড়বে। আচ্ছা, এবার আসছি উপভাষার বিবিধ অঞ্চল। ঠিক আছে, এই যে মানে উপভাষাটা সৃষ্টি হওয়ার পেছনের কারণটা কি, সেটাই হচ্ছে উপভাষার বিবিধ অঞ্চল। ঠিক আছে, আজকে আমরা উপভাষা বললেই, ঠিক আছে, প্রথমেই যেটা মাথায় আসে যে আঞ্চলিক ভাষা। ঠিক আছে, আঞ্চলিক ভাষাটাই হচ্ছে উপভাষা। এবার এই আঞ্চলিক ভাষাটা কোথা থেকে এলো? অঞ্চল ভেদে এলো। আজকে বাংলা তো মানে একটা অঞ্চলে সীমিত নয়, বাংলার তো অনেকগুলো ভাগ রয়েছে, এবং শুধু তাই নয়, আজকে যদি সমগ্র উত্তরবঙ্গ বলি, তাহলে উত্তরবঙ্গটা শুরু হচ্ছে অনেক মানে মালদা থেকে বা মুর্শিদাবাদ থেকে, যেখান থেকে হোক শুরু হচ্ছে, মুর্শিদাবাদ মানে দক্ষিণবঙ্গ পড়ছে, যাই হোক মালদা থেকে শুরু হচ্ছে, আর ওইদিকে বিস্তৃত হয়ে রয়েছে। কিন্তু তবুও আজকে মালদাতে বা উত্তর দিনাজপুরে বা দক্ষিণ দিনাজপুরে যে ধরনের বাংলা ভাষাটার প্রয়োগ দেখা যায়, একদম অটোমেটিক এর থেকে আরো চেঞ্জেস হয়ে যাবে যদি জলপাইগুড়ি, কোচবিহারের বাংলা ভাষাটা শুনি। ঠিক আছে, তাহলে দুটোই তো উত্তরবঙ্গের মধ্যে রয়েছে, তাও এই ডিফারেন্সটা কেন? আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়ার জঙ্গলমহল কিন্তু পুরুলিয়াকেও বলা হচ্ছে, ঝাড়গ্রামকেও বলা হচ্ছে, মেদিনীপুরও বলা হচ্ছে, কিন্তু পুরুলিয়ার যে ভাষা, সেই ভাষার সাথে কিন্তু মেদিনীপুরের ভাষার মিল পাবে না, বা ঝাড়গ্রামের ভাষার মিল পাবে না, কিন্তু এই তিনটেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলা। হ্যাঁ, এবং বিশেষ করে যে সমস্ত জনসমষ্টিগুলো রয়েছে, জঙ্গলমহলের জনসমষ্টি, তারা কিন্তু ঝাড়গ্রামেও রয়েছে, পুরুলিয়াতেও রয়েছে, মেদিনীপুরেও রয়েছে, কিন্তু তাদের ভাষার মধ্যে ডিফারেন্স রয়েছে, বাংলা ভাষায় ডিফারেন্ট ভাবে তারা উচ্চারণ করছে। ঠিক আছে, টানটা ডিফারেন্ট, ধ্বনিগত যে একটা তারতম্য থাকে সেটা ডিফারেন্ট। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিসের জন্য হচ্ছে? এর মূল কেন্দ্রবিন্দুতে হচ্ছে বিবিধ অঞ্চল বা আঞ্চলিক যে ভেদাভেদ বা আঞ্চলিক যে তারতম্য, সেই কারণে হচ্ছে। কি কিভাবে হচ্ছে, কি বলেছে দেখি। প্রথমে হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল। কেন্দ্রীয় অঞ্চলটা কি বলছে?
যে উপভাষা নিরীক্ষার সময় দেখা যায় যে একটা অঞ্চলে বিভিন্ন উপভাষা প্রচলিত থাকলেও সব অঞ্চলের উপভাষার সামাজিক বা সাংস্কৃতিক মর্যাদা সমশ্রেণীর নয়। একটি অঞ্চলের উপভাষার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব অন্যান্য অঞ্চলের ওপর প্রভাব বিস্তার করতে পারে। এদিক থেকে বিচার করলে বলা যায় যে একটি অঞ্চলের উপভাষা যখন পার্শ্ববর্তী অঞ্চলের প্রভাব বিস্তার করে তখন যেখান থেকে সেই পরিবর্তন শুরু হয় সেই অঞ্চলকে কেন্দ্রীয় অঞ্চল বা ফোকাল এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়। কি বলেছে ব্যাপারটা? যেটা এক্ষুনি বললাম আমি, যে উত্তরবঙ্গের মধ্যেও আজকে উত্তরবঙ্গের উপভাষা অনেক রয়েছে, উত্তরবঙ্গের উপভাষার সাথে দক্ষিণবঙ্গের উপভাষা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে, কিন্তু উত্তরবঙ্গের মধ্যেও আবার ভেদাভেদ আছে। আজকে দিনাজপুরের মানুষজন যেভাবে কথা বলে জলপাইগুড়ি সেভাবে বলবে না। কিন্তু আমাদের দেখতে হবে যে মেন যে মূল যে সিমিলারিটিটা রয়েছে তার কেন্দ্রবিন্দুতে কোন আঞ্চলিক উপভাষাটা রয়েছে। এমন একটা আঞ্চলিক উপভাষাটা যেটা কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং যেটাই সবকিছুকে প্রভাবিত করছে। আজকে যদি উত্তরবঙ্গের আঞ্চলিক উপভাষাগুলোতে যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি তো সেখানে হচ্ছে বঙ্গালী ভাষার একটা মানে বাঙাল ভাষার একটা টান, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা বেশি দেখতে পাবো। তো এই যে টানটা, এবার এইটা এক একটা অঞ্চল ভেদে এক এক রকম রয়েছে, কিন্তু কেন্দ্রবিন্দুতে দেখতে হবে যে কোন অঞ্চলটা রয়েছে, কোন অঞ্চলের কোন ভাষা, যেটা কি করছে মানে আর পারিপার্শ্বিক যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, মানে ধরা যাক যে জলপাইগুড়িতে রয়েছে সেই মেন হচ্ছে কেন্দ্রবিন্দু যেটা উত্তরবঙ্গের ভাষাটার উপভাষার সৃষ্টি করছে, সেই জনসমষ্টি যারা জলপাইগুড়িতে রয়েছে বা আলিপুরদুয়ারে রয়েছে, এবার তাদের কমিউনিটির হচ্ছে জনসংখ্যাটা বেশি এবং তাদের ভাষার প্রভাবটা বেশি, এবং তার জন্য কি হচ্ছে তাদের যে আঞ্চলিক ভাষাটা সেটা কি করছে না পার্শ্ববর্তী আর যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে কোচবিহার, শিলিগুড়ি, দিনাজপুর, ঠিক আছে, মালদা, তো এই সমস্ত অঞ্চলের যে সমস্ত জনসমষ্টি রয়েছে তাদের যে ভাষাগুলো রয়েছে তাদেরকে প্রভাবিত করছে। তাহলে কেন্দ্রবিন্দুতে সেন্টার পয়েন্টে তাহলে একটা অঞ্চল এবং সেই অঞ্চলের ভাষাটা রয়েছে, ঠিক আছে। সেম ভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাই। আচ্ছা, 2 নম্বর বলছে পুরা নিদর্শন অঞ্চল। পুরা নিদর্শন অঞ্চল উপভাষার সেই অঞ্চলকে বলা হয় যে অঞ্চলের উপভাষাগত মর্যাদার অভাবের জন্য সেই অঞ্চলের ভৌগোলিক ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ যদি কোনো উপভাষাভাষী অঞ্চল উপভাষার মর্যাদার অভাবের কারণে অন্যান্য উপভাষী অঞ্চল থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করে এবং সেই বিচ্ছিন্নভাবে অবস্থানের কারণে সেই অঞ্চলে উপভাষার প্রাচীন রূপ সংরক্ষিত থাকে অথবা কোনো ভাষাতাত্ত্বিক উপাদান সেই অঞ্চলে সর্বত্র সমানভাবে বিস্তার লাভে অক্ষম হয়, তখন সেই অঞ্চলকে পুরা নিদর্শন অঞ্চল বলা হয়। অনেক সময় এই অঞ্চলের অপেক্ষাকৃত বৃদ্ধ ও সংরক্ষণশীল ভাষাভাষী কর্তৃক প্রাচীন উচ্চারণ সযত্নে রক্ষিত হয়ে থাকে। এটা কি বলা হচ্ছে যে এই যে উপভাষার ক্ষেত্রে বলছি যে পুরা নিদর্শন অঞ্চল উপভাষার সেই অঞ্চলকে বলা হয় যে অঞ্চলের উপভাষাগত মর্যাদার অভাবের জন্য সেই অঞ্চলের ভৌগোলিক ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতা লক্ষ্য করা গেছে। আমি ধরলাম যে ডুয়ার্স অঞ্চল, ঠিক আছে, ডুয়ার্স অঞ্চলে কিছু জনসমষ্টি থাকে, সেই জনসমষ্টি গুলো কি তাদের হচ্ছে যে পেশাগত বা তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, তো তাদের মধ্যে যে একটা প্রাচীন কাল থেকে তাদের যে ভাষাটা, ঠিক আছে, বাংলা ভাষারই একটা রূপ। এবার দেখা যাচ্ছে কি যে অঞ্চল ভেদের জন্য তাদের বাংলা ভাষার মধ্যে কি থাকবে, যে আগে জনসমষ্টিটা দেখবো পাহাড় পাহাড় সংলগ্ন, আবার হচ্ছে ডুয়ার্স, ঠিক আছে, তো কি হবে না এই ভাষার মধ্যে একটা পার্বত্য অঞ্চলের প্রভাব থাকবে বা একটা নেপালি ভাষার একটা প্রভাব থাকবে বাংলার ভাষার সাথে সাথে। এবার প্রাচীন এই যে ভাষাটা ডুয়ার্স অঞ্চলের যে সমস্ত জনসমষ্টি সেই ভাষাগুলো ব্যবহার করে তাদের সেই ভাষাটা মান্যতা পেল না, যে ভাষাটার বাংলা ভাষাটার মধ্যে একটা নেপালি ভাষার একটা প্রভাব রয়েছে বা একটা টান রয়েছে, বা পার্বত্য অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলের যে ভাষা যেটাকে বলা হয় তার টান রয়েছে, কিন্তু দেখা গেছে কি যে সেই ভাষাটা উপভাষার একটা যে মর্যাদা বা উপভাষার যে মান সেটা পাচ্ছে না, এবং ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে তারা বিচ্ছিন্নতা ওই জন্য লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে, কারণ ভাষাটাই হচ্ছে মানুষের যোগাযোগের মেন মাধ্যম। তাহলে যে ক্ষেত্রে ভাষাটাকেই মান্যতা পাচ্ছে না, তো সেই কারণে কি হচ্ছে যে তাদের সাথে যে অন্যান্য অঞ্চলের যে ভাষাভাষীর মানুষ রয়েছে তাদের হচ্ছে কমিউনিকেশনটা কোথাও না কোথাও কমে যাচ্ছে, বন্ধ হচ্ছে না, কমে যাচ্ছে, ঠিক আছে, যার জন্য কি হচ্ছে সেই যে ডুয়ার্স অঞ্চল, আমি কিন্তু এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, ডুয়ার্স অঞ্চলের যে কিছু জনসমষ্টি
জনসমষ্টি তাদের যে একটা ভাষা, তাদের যে একটা স্পেসিফিক মুখের ভাষা, সেটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু সমগ্রভাবে হারাচ্ছে না। তার কারণ যে ওই যে বললাম যে কিছু না কিছু তো প্রভাব থাকবেই পার্শ্ববর্তী অঞ্চলের ভাষাগুলোর সাথে। কারণ কি, কারণ মানুষ তো আর এক জায়গায় থাকে না। ডুয়ার্সে যে জনসমষ্টি থাকে তার কিছুটা অংশ তো অন্যান্য অঞ্চলে ঘুরছে, পার্শ্ববর্তী অঞ্চলে যাচ্ছে, তাহলে কিছু না কিছু ভাষার আদান প্রদান তো হচ্ছে। এবার সেখান থেকে দেখা যাচ্ছে যে কিছু স্পেসিফিক ভাষা যেটা মুখে আদান প্রদানের সাথে সাথে মান্যতা পেয়ে যাচ্ছে, তখন সেটা বাংলা ভাষার মধ্যে, উপভাষার মধ্যে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। কিন্তু সমগ্রভাবে আজকে যখন বাংলা উপভাষার যখন ভাগগুলো পড়বো, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী এরকম করে ভাগগুলো পড়বো, তো এই যে উপভাষায় এদেরকে যে মান্যতা দেওয়া হয়েছে, রাঢ়ী ভাষাকে, বরেন্দ্রীকে, বঙ্গালীকে, কামরূপীকে, এই যে হচ্ছে মান্যতা দেওয়া হয়েছে, সেটা দেখা যাচ্ছে যে সেই ডুয়ার্স অঞ্চলের নির্দিষ্ট সেই স্পেসিফিক আঞ্চলিক ভাষাটাকে দেওয়া হচ্ছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে সেটা উপভাষার দিক থেকে মান্যতা পায়নি, ভৌগোলিক এবং আঞ্চলিক দিক থেকে সংস্কৃতির একটা বিচ্ছিন্নতা, যার জন্য কি হচ্ছে, সেই মান্যতাটা তারা পায়নি। এটাকেই তখন কি হচ্ছে, তারা পুরা নিদর্শন অঞ্চল রূপেই থেকে যাচ্ছে, যেখান থেকে কিছু কিছু নির্দিষ্ট মানে শব্দ বা ভাষা ব্যবহার করা হচ্ছে, বাদবাকি ওই ভাষার কোনো অস্তিত্ব থাকছে না। 3 নাম্বার যেটা বলেছে যে সমরূপ মূলীয় অঞ্চল, উপভাষার মানচিত্রে বিভিন্ন উপভাষীয় অঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশের জন্য একটি অঞ্চলের থেকে অন্য অঞ্চলের পার্থক্য দেখানো হয়। এই পার্থক্য নির্দেশ করার সময় একই ধরনের রূপমূল প্রচলিত আছে, সেই সমস্ত অঞ্চলকে একটি বৃত্ত দিয়ে বেষ্টন করা হয়, সেই অঞ্চলটিকে বলা হয় সমরূপমূলীয় অঞ্চল। আবার বলছি, উপভাষার মানচিত্রে বিভিন্ন উপভাষীয় অঞ্চলের বৈশিষ্ট্য নির্দেশের জন্য একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলের পার্থক্য দেখানো হয়। এই পার্থক্য নির্দেশ করার সময় একই ধরনের রূপমূল প্রচলিত আছে, মানে কি, যেমন বললাম যে আজকে ঝাড়গ্রামের জঙ্গলমহল এবং পুরুলিয়া, এখানে কিন্তু যে কমিউনিটি বা এই যে আদিবাসী কমিউনিটি বেশি রয়েছে, এই সমস্ত জনসমষ্টি, তাদের কিন্তু ভাষা, তারা যে উপভাষাটা ব্যবহার করে, তাদের যে ভাষাটা, সেই ভাষার মধ্যে কিন্তু সিমিলারিটি রয়েছে, ঠিক আছে, অল্প বিস্তর ফারাক রয়েছে, যেখান থেকে মানে আজকে পুরুলিয়ার একজন আদিবাসী এবং ঝাড়গ্রামের একটা আদিবাসী সেম বাংলা বলবে, কিন্তু তারা দুজনেই যে আদিবাসী, তাদের ভাষাটা শুনলে আমরা বুঝে যাব যে তারা আদিবাসী কমিউনিটি থেকে বিলং করে, বাট তারও মধ্যে তারা যেভাবে উচ্চারণ করবে, সেখান থেকে আমরা আবার ধরে নিতে পারবো যে ইনি হচ্ছেন ঝাড়গ্রামের জঙ্গলমহলের আর অপরজন হচ্ছেন পুরুলিয়ার জঙ্গলমহলের। কিন্তু কি হচ্ছে, প্রথম এই ডিফারেন্সটা বুঝে নিলেও একটা জায়গায় কি হচ্ছে, যে এক হচ্ছে রূপমূলটা কি, কারণ এই যে জনগোষ্ঠীটা, এই যে আদিবাসী জনগোষ্ঠীটা, এরা যে সমস্ত ধ্বনি সমষ্টি ব্যবহার করছে বাংলা ভাষার মধ্যে, সেইটা কোথাও না কোথাও এক, সেই রূপমূলটা এক, যার জন্য আমরা প্রথমেই ধরে নিতে পারবো যে এরা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, এদের ভাষা থেকে আমরা ধরে নিতে পারবো। এবার পরে আলাদাভাবে আবার ডিফারেন্সটা বের করতে পারবো, যদি আরো গভীরভাবে শুনি, তখন আমরা আলাদা করতে পারবো যে ইনি যে সম্ভবত ঝাড়গ্রামের, ইনি সম্ভবত পুরুলিয়া, ঠিক আছে। এই যে রূপমূলটা, এটাই বলা হচ্ছে যে আমরা মানচিত্রে বিভিন্ন উপভাষা যখন অঞ্চলগুলো, তাদের মধ্যে যখন একটার সাথে আরেকটার যখন পার্থক্য নির্দেশ করি, তখন সেই ক্ষেত্রে যে একই ধরনের রূপমূল রয়েছে, মানে একই ধরনের ধ্বনি সমষ্টি বা টান বা উচ্চারণের যে তারতম্য একই রকম রয়েছে, সেই অঞ্চলগুলোকে বলা হয় সমরূপমূলীয় অঞ্চল। এরপর কি বলা হয়েছে, সমক্রম বিন্যাস অঞ্চল, উপভাষা বিশ্লেষণকারী একটি উপভাষীয় অঞ্চলে কোনো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে কিনা তা পর্যালোচনা করে থাকেন। কোনো উপভাষা অঞ্চলের সমরূপমূলীয় রেখা সহ সেই অঞ্চলের সংস্কৃতি, লোকগাথা, আদি ভৌতিক বিশ্বাস, কৃষিজীবীর বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন মাত্রায় চিহ্নিত হয়। উপভাষাবিদরা তাদের নিরীক্ষার ফলাফল পরস্পর সম্পর্কযুক্ত করে সমশ্রেণীর আপেক্ষিকতার সাহায্যে বিন্দুগুলোকে সংযুক্ত করেন। রেখার সাহায্যে নির্দেশিত সহ নিমিত্তই সমক্রম বিন্যাস নামে পরিচিত। অর্থাৎ সমক্রম বিন্যাস হলো সংস্কৃতির বিভিন্ন মাত্রার নিরিখে চতুর্দিক বেষ্টনকারী একটি রেখাঙ্কিত অঞ্চল, যেখানে ভাষার উপর সমশ্রেণীর আরোপিত প্রভাব বিদ্যমান। ঠিক আছে, কি বলেছে, এইটা বলতে চেয়েছে যে
এই যে আমরা যে কারণগুলো পড়ছি না, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো হচ্ছে যারা উপভাষা বিশ্লেষণ করেন, যে গবেষকরা যারা পিএইচডি করেন, গবেষক যারা গবেষণা যারা করেন, তারা কিন্তু একটা মানচিত্রের মধ্যে এই বিশ্লেষণগুলো আগে করেন, ঠিক আছে, জায়গাগুলোকে আলাদাভাবে, সেইগুলোই এগুলো এখানে বোঝানো হয়েছে। এই যে রেখাচিত্রের কথা বারবার বলা হচ্ছে, বৃত্ত করা হচ্ছে, মানে আগে বিশ্লেষণ করার পর মানচিত্রের মধ্যে সেই অঞ্চল ভেদে যে কোনটা সমরূপ মূলীয়, কোনটা সমক্রম বিন্যাস অঞ্চল, এরকম ভাবে আইডেন্টিফাই করে সেটাকে মার্ক করে রাখেন, চিহ্নিত করে রাখেন, সেই প্রসেসটা এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু বিষয়বস্তুটার অর্থ কি বলেছে, যেমন বললাম যে সমরূপমূলীয় অঞ্চল, তাহলে সমরূপমূলীয় অঞ্চলে যেটা বললাম যে একটা একই রকম হচ্ছে রূপমূল যেখানে প্রচলিত রয়েছে সেটা, তার সাথে কি বলছে যে শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে যে দুটো জনসমষ্টি, মানে যে দুটো পাশাপাশি উপভাষা বা যে দুটো উপভাষা অঞ্চলের মধ্যে যে সমরূপ মূলটা আমরা খুঁজে পাচ্ছি, যে সাদৃশ্যটা খুঁজে পাচ্ছি, তো সেটা শুধু ভাষার দিক থেকেই দেখতে গেলে পাওয়া যাচ্ছে না, তার মূলে যে কারণটা রয়েছে কি না, এই যে তাদের যে সংস্কৃতি, তাদের যে লোকগাথা, তাদের যে আদি ভৌতিক বিশ্বাস বা কৃষিজীবীর যে বৈশিষ্ট্য ইত্যাদি গুলোকেও পর্যবেক্ষণ করা হয়, এবং সেই ক্ষেত্রেও যে সিমিলারিটি গুলো পাওয়া যায় বা সেই ক্ষেত্রেও মানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে আজকে যেটা বললাম, যে আজকে ওই উদাহরণটা দিয়ে তোমাদের বলছি সুবিধা হবে, যে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো অঞ্চলের যে উপভাষা, তার মধ্যে সমরূপ মূল, মানে তার মধ্যে একই রকম রূপমূল দেখা যাচ্ছে। তো দেখা যাওয়ার কারণটা কি, এই কারণটাও যখন আবার বিশ্লেষণ করতে যাচ্ছেন উপভাষা যারা বিশ্লেষণ করেন গবেষকরা, সেক্ষেত্রে বলছেন যে তাদের যে সংস্কৃতি, তাদের যে মানে বিশ্বাসটা, তাদের যে কালচারটা, এবং তারা তাদের যে পেশা বা কৃষিজীবী যাই হোক না কেন, এই যে মানে এক কথায় বলতে গেলে তাদের যে জীবনযাপন পদ্ধতিটা, সেই জীবনযাপন পদ্ধতির সাথে যেই উপভাষার অঞ্চলের সাথে যে সাদৃশ্য মিল পাওয়া গেছে, তাদের জীবনযাপন পদ্ধতির কোনো সাদৃশ্য বা মেলবন্ধন ঘটেছে কিনা সেইটা দেখার একটা ব্যাপার থাকে। যদি ঘটে থাকে তাহলে সেটাকে তখন কি করা হচ্ছে, মার্ক করা হচ্ছে, ঠিক আছে। কারণ একই রকম শুনতে লাগবে বা একই রূপমূল হবে, তার কারণ তো একটা কিছু থাকবে, কারণ হচ্ছে যে জীবনযাপন প্রণালীটা সিমিলারিটির কারণে দেখা যাচ্ছে যে তাদের ভাষার মধ্যেও সিমিলারিটি এসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলছে সন্ধি অঞ্চল, অনেক সময় পূর্ণ সংজ্ঞাকৃত উপভাষা অঞ্চল থাকলেও পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশি উপভাষীয় অঞ্চলের উপভাষাগত পরিবর্তন লক্ষ্য করা যায়। এই শ্রেণীর উপভাষীয় অঞ্চলকে সন্ধি অঞ্চল বা ট্রানজিশন এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়। চট্টগ্রাম ও নোয়াখালী সীমান্তবর্তী মিরেশ্বরাই অঞ্চলকে সন্ধি অঞ্চল রূপে চিহ্নিত করা যেতে পারে, কারণ এই অঞ্চল চট্টগ্রাম ও নোয়াখালীর সীমান্তে অবস্থিত হওয়ায় উভয় অঞ্চলের ভাষার সংমিশ্রণ ঘটেছে। মানে কি বলছে ব্যাপারটা, যে উপভাষা অঞ্চল যেটা মানে পূর্ণ সংজ্ঞাকৃত উপভাষা অঞ্চল কোনো একটা অঞ্চলকে বললেও তার পাশাপাশি অবস্থিত দুই বা তার বেশিও উপভাষীয় অঞ্চলের উপভাষাগত পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে আমরা যদি দেখি বীরভূমকে, যদি দেখি বীরভূমের একাধারে দেখা যাচ্ছে, এখানে তো বাংলাদেশের নিয়ে বলেছে, আমি একটু আমাদের এখানকার নিয়ে বলছি। বীরভূমকে যদি দেখি, বীরভূমের একদিকে রয়েছে বর্ধমান, আবার বীরভূমের ওইদিকে রয়েছে মুর্শিদাবাদ। তাহলে এই যে বীরভূমের যে ভাষাটা, এই বীরভূমের ভাষাটাই কিন্তু পূর্ণ সংজ্ঞাকৃত উপভাষা অঞ্চল হলেও বীরভূমের একটা নিজস্ব উপভাষা আছে, কিন্তু তার মধ্যে এইদিকে বর্ধমানের উপভাষা প্রভাব ফেলবে আর এইদিকে মুর্শিদাবাদের উপভাষা প্রভাব ফেলবে, ঠিক আছে। আবার যদি সেম ভাবে আমরা যদি দেখি বাঁকুড়া, ঠিক আছে, তাহলে বাঁকুড়ার একদিকে রয়েছে মেদিনীপুর, আবার বাঁকুড়ার আরেক দিকে রয়েছে বর্ধমান, তাহলে তার যে সমস্ত জনসমষ্টিগুলো রয়েছে এবং সেইখানের যে সমস্ত উপভাষাগুলো রয়েছে, তাতে কিন্তু দুই জেলারই মানে দুই পাশাপাশি অবস্থিত দুই উপভাষা অঞ্চলেরই ভাষা কিন্তু প্রভাবিত করবে। এই যে মিলটা, এইটাকেই বলা হচ্ছে সন্ধি অঞ্চল, ঠিক আছে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম এইটাই। এই কারণে দেখবে, মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি যখন বীরভূমে গিয়েছিলাম মানে এবং সেখানে আমি মুর্শিদাবাদেও থেকেছি অনেকদিন, আমি তারপর বীরভূমেও থেকেছি। তো
তো আমি মুর্শিদাবাদের কথার যে টান, আমি সেম কথার টান আমি দেখছি বীরভূমে আছে। আবার বীরভূমে কথা বলতে গিয়ে দেখছি কোথাও না কোথাও বর্ধমানের যে কথা রয়েছে তার টান রয়েছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব মানে বোঝা যায় যে এইগুলো হচ্ছে ডিফারেন্স থাকে। ঠিক আছে, এগুলো বোঝা যায়। তো আমি একটা মানে কমন এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না মানে এটা আমার সাথে কতটা কেউ সহমত হবে কিনা বা অন্য কোথাও শোনা যায় কিনা। আমি যখন মুর্শিদাবাদে ছিলাম, তো সেখানে এই যে আমরা আমাদের পেটে ব্যথা হলে আমরা কি বলি, যে আমাদের আমাদের পেটে ভীষণ ব্যথা করছে। ঠিক আছে, তো এইটা দেখছি মুর্শিদাবাদে বলছে পেটে লাগছে। ঠিক আছে, পেটে লাগছে। তো পেটে লাগছে এই যে কথাটা, এইটা থেকে কিছুটা ধরা যায় যে এটা মুর্শিদাবাদে এই ধরনের কথার টান আছে। ঠিক আছে, যে পেটে লাগছে। তারপরে একদম মুর্শিদাবাদের যদি একটু মানে নিম্নবিত্ত মানুষের যদি হচ্ছে কথা বলি, তো তারা দেখছি মানে বিভিন্ন জিনিসকে লয় দিয়ে কথা বলা, মানে আমরা কি বলি যে এটা নয়, তো ও বলছে এটা লয়, মানে একটু নিম্নবিত্ত যারা হয়তো বেশি পড়াশোনা একদম নিম্ন স্তরের যে মানুষজন এইটা। আবার সেম ভাবে দেখা যাচ্ছে যে যখন আমি বীরভূমে ছিলাম, তো বীরভূমে গিয়েও দেখছি যে মুর্শিদাবাদের এই কিছু কিছু কথার টান সেখানে রয়েছে। আর তার সাথে সাথে দেখা যাচ্ছে বর্ধমানের কিন্তু উপভাষা কিন্তু খুব স্বচ্ছ উপভাষা, এবং সেই বর্ধমানের উপভাষার সাথে কিন্তু আবার এইদিকে কলকাতার উপভাষার অনেকটা মানে এই সাইডের অনেকটা মিল রয়েছে। ঠিক আছে, তো সেই বর্ধমানের স্বচ্ছ ভাষাটাও দেখছি আবার বীরভূমে ব্যবহার হচ্ছে, তার সাথে সাথে মুর্শিদাবাদের এই সমস্ত টানগুলো সেখানে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম, এর মানেটা কি হলো, যে এই যে বীরভূম যে একটা এমন একটা পয়েন্টে রয়েছে যেখানে কি হচ্ছে দুই দিকের দুটো উপভাষা রয়েছে, এবং দুই দিকের উপভাষা খুব স্ট্রং উপভাষা, এবং দুটো উপভাষাই কিন্তু মাঝখানের একটা উপভাষাকে প্রভাব বিস্তার করছে, যার জন্য বীরভূমের যে নিজস্ব একটা উপভাষা সেটা তখন একটা পূর্ণ সংজ্ঞাকৃত উপভাষা পাচ্ছে না। ঠিক আছে, তার সেটা কি হচ্ছে কিছুটা এই দিক কিছুটা এই দিক, দুই দিকের দ্বারা প্রভাবিত হচ্ছে, বা দুই দিকের মেল বন্ধনে একটা নতুন করে উপভাষার সৃষ্টি হচ্ছে। এই মেলবন্ধনটাকেই বলা হচ্ছে সন্ধি অঞ্চল। আচ্ছা, এরপর যেটা রয়েছে সংমিশ্রণ। অনেক সময় দুটি উপভাষীয় অঞ্চলে একই বস্তু নির্দেশক প্রচলিত দুটি রূপমূল একত্রিত হয়ে নতুন একটি রূপমূল গঠন করে, তখন তাকে সংমিশ্রণ বা ব্লেন্ড বলা হয়। আরেকবার বলছি, অনেক সময় দুটি উপভাষীয় অঞ্চলে একই বস্তু নির্দেশক, সরি এক সেকেন্ড, কি হলো? আচ্ছা আমি পড়িয়ে নি একটু পরে। আচ্ছা তুমি তুমি একটু এখান থেকে বসো। আচ্ছা কি বলেছে, অনেক সময় দুটি উপভাষীয় অঞ্চলে একই বস্তু নির্দেশক প্রচলিত দুটি রূপমূল, এক সেকেন্ড একটু, সরি সরি। আচ্ছা সরি সরি, কন্টিনিউ করছি। মেয়ে হচ্ছে চলে এসেছিল হঠাৎ করে, দিয়ে আর কিছুতে যাচ্ছিল না, অনেক কষ্টে রেখে এলাম। ঠিক আছে, আচ্ছা কোথায় ছিলাম, সংমিশ্রণ। অনেক সময় দুটি, শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি অন্য জায়গায় এলাম এই জন্যই বলছি। আচ্ছা, অনেক সময় দুটি উপভাষীয় অঞ্চলে একই বস্তু নির্দেশক প্রচলিত দুটি রূপমূল একত্রিত হয়ে নতুন একটি রূপমূল গঠন করে, তখন তাকে সংমিশ্রণ বা ব্লেন্ড বলা হয়। যেমন ধরা যাক পটল শব্দ, এর রূপমূলের অর্থবাচক রূপমূল ক অঞ্চলে মাটা রূপে এবং খ অঞ্চলে আলসা রূপে প্রচলিত। এই মাটা ও আলসা এই দুটি স্বাধীন রূপমূল একত্রিত হয়ে আশাটা রূপমূল গঠন করলে তাকে সংমিশ্রণ রূপে চিহ্নিত করা হয়।
পশ্চিম জার্মানিতে আলু নির্দেশক ভিন্নতর দুটি রূপমূল ইরডাফেল ও কি হচ্ছে গ্র্যান্ড ব্রাইন একত্রিত হয়ে গঠিত হয়েছে, কি বলছে এটা, কি উচ্চারণ হবে, ERDBIRNE, বলো কে উচ্চারণটা, আর্টবাইন হবে, আর্টবার্ন। আর্টবার্নই হবে, আর্টবার্ন, হ্যাঁ, ERDBIRNE, হ্যাঁ আর্টবার্ন হবে। আচ্ছা, তাহলে কি বলছে যে এই যে দুটো যে রূপমূল রয়েছে, সমরূপমূল রয়েছে, সেই রূপমূলগুলো একত্রিত হয়ে একটি রূপমূল যখন গঠন করে তখন সেটাকে সংমিশ্রণ বলে চিহ্নিত করা যাচ্ছে। মানে ভাষার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে এই উপভাষা অঞ্চলে একটা জিনিসকে এই নামে ডাকা হয়, অন্য একটা উপভাষা অঞ্চলে আরেকটা নামে ডাকা হয়, এবার দুটোকে যখন একত্রিত করে একটা মানে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে একটা নাম পাওয়া যাচ্ছে, তো সেইটাকে তখন বলা হচ্ছে সংমিশ্রণ বা ব্লেন্ড। ঠিক আছে, তাহলে এইগুলো হয়ে গেল যে উপভাষাটা কিভাবে তৈরি হয়, যে আঞ্চলিক যে ভেদাভেদ বা অঞ্চল ভেদে কিভাবে তৈরি হয় তার হচ্ছে এগুলো বিশ্লেষণ। এরপরে রয়েছে সামাজিক উপভাষা ও আঞ্চলিক উপভাষা। সামাজিক স্তরভেদে একই ভাষাভাষী লোকেদের কথোপকথনের পার্থক্য ঘটে থাকে। একজন ব্রাহ্মণ পণ্ডিত, একজন অধ্যাপক, একজন উকিল, একজন রাজনৈতিক নেতা, একজন শ্রমজীবী বা একজন দাগী অপরাধীর ভাষা ব্যবহারের পার্থক্য থাকাটাই অত্যন্ত স্বাভাবিক। এই সামাজিক উপভাষার বিভিন্ন মাত্রা যেমন শ্রেণীগত, পেশাগত, লিঙ্গগত এর সঙ্গে যুক্ত হয়ে যায় নিষিদ্ধ জগতের ভাষাও। কি বলছে, সামাজিক উপভাষাটা কি বলছে এবং আঞ্চলিক উপভাষাটা কি, সামাজিক উপভাষাটা বলছে যে সমাজের যেটা পড়লাম যে যে সমস্ত হচ্ছে স্তরগুলো রয়েছে আর কি, সেটা পেশাগত দিক থেকে হতে পারে, সেটা শ্রেণীগত দিক থেকে হতে পারে বা লিঙ্গগত দিক থেকে হতে পারে, এর মধ্যে যে ভাষার পার্থক্যটা রয়েছে বা তারতম্য রয়েছে সেগুলোকে সামাজিক উপভাষা বলা হচ্ছে। ঠিক আছে, শ্রেণীগত ভাষাটা কি বলছে, শ্রেণীভেদে বিভিন্ন মানুষের ভাষার পার্থক্য ঘটে, যেমন মহিলা বা নারী বা রমণী এই তিনটি শব্দের অর্থ একই হলেও সামাজিক শ্রেণীগত স্তর অনুসারে এগুলির ব্যবহারের পার্থক্য লক্ষণীয়। ঠিক আছে, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার যে আজকে হচ্ছে শ্রেণীগত বিচারে একটা শব্দ বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন রকম ভাবে উচ্চারণ করা হয়। ঠিক আছে, আজকে একটা মানে শিক্ষিত মানুষ যেভাবে শব্দগুলো প্রয়োগ করেন, আজকে হয়তো যারা কম শিক্ষিত বা একেবারেই যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, মানে একদম মানে যারা রয়েছে সেই সমস্ত শ্রেণীর মানুষরা অনেক সময় অতটা সচেতন থাকে না ভাষা প্রয়োগের ক্ষেত্রে, এই সমস্ত তারতম্য আমরা লক্ষ্য করি। তবে এই কথাটাও বলতে হবে যে শিক্ষিত লোকজনও, মানে আজকালকার এই ব্যাখ্যাটা দেওয়াটাও ভুল, শিক্ষিত লোকজনও আজকাল রাস্তাঘাটে এমন এমন শব্দ ব্যবহার করে, হয়তো দেখা যায় যে একজন যে শিক্ষার আলো থেকে বঞ্চিত সে অন্তত অনেক ভদ্রভাবে ভাষা ব্যবহার করে। এই জায়গাটা এখনকার দিনে ব্যতিক্রম হয়ে গিয়েছে, এই তারতম্যটা হয়তো এখন আর দেখা যায় না। তো এটাকেই বলা হচ্ছে শ্রেণীগত ভাষা। পেশাগত ভাষা কি, পেশাগত ভাষা দেখো, পেশাগত ভাষায় মানে একদম সিম্পল ভাবে বললে আজকে আমরা খুব সহজ ভাবে যদি একটা শিক্ষক কথা বলেন বা তার পাশে যদি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার কথা বলেন বা অন্য একটা প্রফেশনে কেউ আছে একজন উকিল কথা বলে, তো আমরা এমনি তো হয় না যে কথা বলতে বলতে বলি এই তুই উকিলের মতো কথা বলিস, এটা তোর কোর্ট নয় যে এখানে তুই উকিলের মতো কথা বলিস, বা এই তোর এটা স্কুল নয় যে তুই এখানে টিচারের মতো কথা বলছিস, বা তোর এটা মানে চেম্বার নয় বা হসপিটাল নয় যে তুই এখানে ডাক্তারের মতো কথা বলছিস। তাহলে কি হয় যে আমরা এই যে ভাষা ব্যবহারের সময় বা কথোপকথনের সময় ডিফারেন্সটা বুঝতে পারি যে এই পেশাগত কারণে এর এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ হচ্ছে, তো এইগুলোকে বলা হচ্ছে পেশাগত ভাষা। কিছু কিছু শব্দও থাকে যেগুলো পেশাগত ভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, লিঙ্গগত বিভাজন কি বলেছে, নারী ও পুরুষের ভাষার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, সামাজিক বিভাজন করা হয়ে থাকে। এইটা মানে ইয়ে করার কোনো মানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এটা প্রত্যেকেই তোমরা বোঝো যে আজকে মেয়েদের ভাষা এবং ছেলেদের ভাষার মধ্যে বা শব্দ চয়নের ক্ষেত্রে বা শব্দ ব্যবহারের ক্ষেত্রেও বিভিন্ন রকমের হচ্ছে ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, এগুলোকে বলা হচ্ছে লিঙ্গগত বিভাজন। আচ্ছা, এরপর চলে আসছি আঞ্চলিক উপভাষা, যেটাই হচ্ছে মেন। ঠিক আছে, উপভাষার মধ্যে এগুলোই হচ্ছে মেন। কি বলছে যে অঞ্চল ভেদে বিভক্ত উপভাষাই হলো আঞ্চলিক উপভাষা। এই আঞ্চলিক রূপভেদ প্রাচীন কাল থেকেই দেখা যায়। ঠিক আছে, প্রাচীন গ্রিক ভাষার যে সমস্ত অ্যাটিক, আয়োনিক, তারপরে আরাকানিয়াডিয়ান, হ্যাঁ কিপ্রিয়ান, কি, হ্যাঁ কিপ্রিয়ান,
তারপরে হচ্ছে ইওলিক, তারপরে হচ্ছে ডোরিক প্রভৃতি আঞ্চলিক উপভাষা ছিল। আচ্ছা, এগুলো বিদেশি যে সমস্ত উপভাষা প্রাচীনকালের গ্রিক ভাষা সেগুলো বলা হচ্ছে। হোমারের মহাকাব্য আয়নিক এবং ইওলিক উপভাষার পরিচয় আছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষাতেও আঞ্চলিক পার্থক্য গড়ে উঠেছে। তখনকার তিনটি প্রধান উপভাষা ছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে প্রচলিত উদিচ্য, মধ্য ভারতে মধ্যদেশীয় এবং পূর্ব ভারতে প্রাচ্য। সম্ভবত দাক্ষিণাত্য নামে আরো একটি উপভাষা ছিল। মধ্য ভারতীয় আর্য ভাষাতেও চারটি প্রধান উপভাষা ছিল, উত্তর পশ্চিমা, দক্ষিণ পশ্চিমা, মধ্য প্রাচ্যা এবং প্রাচ্যা। এটা ভারতের বেসিসে হচ্ছে উপভাষার বিভাজনটা বলছে। হ্যাঁ, পৃথিবীর আধুনিক ভাষাগুলির মধ্যে আঞ্চলিক রূপভেদের প্রমাণ অসংখ্য। আন্তর্জাতিক ভাষা ইংরেজির দুই প্রধান রূপ, ব্রিটিশ ও আমেরিকান। ব্রিটিশ ইংরেজিও সর্বত্র সমান নয়, উত্তর ও দক্ষিণের বিভাজনে সেখানেও দুটি রূপভেদ রয়েছে, একটা হচ্ছে নর্দার্ন ইংলিশ আর একটা হচ্ছে সাউদার্ন ইংলিশ। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে অপভাষা। সমাজের ইতশ্রেণী ও অপরাধীদের মধ্যে গোপন সাংকেতিক ইঙ্গিতপূর্ণ যে ভাষা প্রচলিত থাকে তাকে অপভাষা বা সংকেত ভাষা বলে। ঠিক আছে, যেগুলো রয়েছে সেগুলো আর বললাম না, পড়ে নিও। আচ্ছা, এরপর চলে আসছি বাংলা উপভাষার, যেটা বললো, যেটা পড়ানো, এবার সারাংশ রয়েছে। মোটামুটি তাহলে এখানে উপভাষার বিশ্লেষণ, উপভাষা কাকে বলে, উপভাষার তারতম্যের কারণ কি, এবং সামাজিক উপভাষা কাকে বলে এবং আঞ্চলিক উপভাষা কাকে বলে, এটা রয়েছে। এরপর আসছে বাংলার যে উপভাষা, সে বাংলার উপভাষার পরিচয়। ঠিক আছে, বাংলার উপভাষার মধ্যে কি কি পড়ছে। বাংলার উপভাষার মধ্যে যে সমস্ত ভাগগুলো পড়ছে তার মধ্যে এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে রাঢ়ী ও ঝাড়খণ্ডী উপভাষা। আরো রয়েছে, এই প্রথম ক ভাগটাতে পড়ানো হচ্ছে রাঢ়ী ও ঝাড়খণ্ডী। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যটা কি বলেছে। আচ্ছা, এক সেকেন্ড, এখানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বলেছে, তার আগে একটু অঞ্চলগুলো বলে দিলে ভালো হয়। এক সেকেন্ড। আচ্ছা, মূলত হচ্ছে মধ্য পশ্চিমবঙ্গের উপভাষার নাম হচ্ছে রাঢ়ী উপভাষা। ঠিক আছে, মধ্য যে পশ্চিমবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের যে মধ্যভাগ, সেগুলোর যে উপভাষা রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলো, সেগুলোকে বলা হচ্ছে রাঢ়ী উপভাষা। এবার রাঢ়ী উপভাষার ধ্বনিগত বৈশিষ্ট্যটা কি বলেছে। মেন ধ্বনিগত বৈশিষ্ট্য দুটো মাথায় রাখবে, যেটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বললে এই দুটো যেন মাথায় থাকে। সেটা হচ্ছে এক, উচ্চারণে অভিশ্রুতির ব্যাপক প্রয়োগ। ঠিক আছে, অভিশ্রুতি আমরা কোনটা বলেছিলাম, করিয়া, কইরা, করে। এই কইরা হর্ষই বা হর্ষও যখন থাকবে সেটা অপিনিহিতি, আর হর্ষই বা হর্ষও যখন উবে যাবে, যখন লুপ্ত হয়ে যাবে, দিয়ে করে যখন আসবে, উঠে যাবে, তখন সেটা হয়ে যাবে অপিনিহিতি থেকে অভিশ্রুতি। তাই উচ্চারণে অভিশ্রুতির ব্যাপক প্রয়োগ। আরেকটা হচ্ছে অকারের ওকারের প্রবণতা। ঠিক আছে, যেমন রাখিয়া থেকে রেখে, অতুল থেকে অতুল। ঠিক আছে। আচ্ছা, অতুল থেকে অতুল, এই রাখিয়া থেকে রেখেটা হচ্ছে ওই যে অভিশ্রুতির যে ব্যাপক প্রয়োগ, তার মানে রাখিয়া রাইখা রেখে, তো তো সেই রাইখা না করে সেখান থেকে চলে আসছে সোজা রাঢ়ী ভাষাতে রেখে। এবং অকারের ওকারের প্রবণতা হচ্ছে যেমন অতুল থেকে অতুল। ঠিক আছে, এইটা হচ্ছে ধ্বনিগত দুটো খুবই মেন বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করা যায়। এই যে যেটা প্রথমেই রয়েছে তোমাদের অধ্বনির ও ধ্বনিতে প্রবণতা, যেমন সতী থেকে সতী, এগুলো। সেকেন্ড হচ্ছে এ ধ্বনির অয়জফলা আকার ধ্বনি রূপে ধ্বনি রূপে উচ্চারণের প্রবণতা, যেমন এক এক। ঠিক আছে, কেন থেকে ক্যান, তবে অনেক স্থানে এ অবিকৃত রূপে উচ্চারিত হয়, যেমন তেল, দেশ ইত্যাদি। আচ্ছা, হর্ষই বা হর্ষও যথাক্রমে এ ও ও রূপে অনেক ক্ষেত্রে উচ্চারিত হয়, যেমন শিকলকে শেকল, চিতলকে চেতল, উঠা থেকে ওঠা, কিনা থেকে কেনা, লিখা থেকে লেখা। ঠিক আছে, এইটা। প্রত্যন্ত পশ্চিমা রাঢ়ী উপভাষায় কখনো কখনো ও উচ্চারিত হয় উ রূপে, যেমন পুরনোকে পুরুনো, কোনটাকে কুনটা, এরকম।
আচ্ছা, এরপর কি বলেছে, পদান্ত ব্যঞ্জনের মহাপ্রাণতা লোপ পায়, অর্থাৎ বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ যথাক্রমে বর্গের প্রথম ও তৃতীয় বর্ণে পরিণত হয়। বর্গের প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ আমি আর বোঝাবো না, অনেকবার বোঝানো হয়েছে, নিজেরা ছক কাটবে দিয়ে বুঝবে। যেমন গাছ থেকে গাছ, মাথা থেকে মাথা, গাধা থেকে গাদা, ঝাঁজ থেকে ঝাঁজ। এরপর কি বলেছে, কখনো অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিণত হয়, অর্থাৎ ঘোষীভবন ঘটে, তখন বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ যথাক্রমে বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণে পরিণত হয়। যেমন কাক থেকে কাক, ছাদ থেকে ছাদ, বক থেকে বক, চাটনি থেকে চাটনি ইত্যাদি। আচ্ছা, এই যে অপিনিহিতির অভিশ্রুতিতে ট্রান্সফার যেটাকে বললাম, এটা রাঢ়ী ভাষায় খুব দেখা যায়। হ্যাঁ, নাসিক্যি ভবনে যেমন বন্ধ থেকে, নাসিক্যি ভবনের প্রভাব দেখা যায়, যেমন বন্ধ থেকে বাঁধ, চন্দ্র থেকে চাঁদ। কখনো কখনো শত নাসিক্যি ভবনও লক্ষ্য করা যায়, যেমন হাসি থেকে হাসি, হাসপাতাল থেকে হাসপাতাল। আচ্ছা, ল ও দন্তেন্য ধ্বনির বিপর্যয়, যেমন লাল থেকে নাল, গুলো থেকে গুলো, লুচি থেকে লুচি, লোহা থেকে নোয়া, মানে ল ধ্বনিটা ধ্বনি বিপর্যয়ের ফলে ন ধ্বনিতে পরিণত হচ্ছে। শব্দের প্রথম অক্ষরে শাসাঘাতের ফলে শব্দের দ্বিমাত্রিকতা সৃষ্টি বা শব্দ মধ্যগত স্বরবর্ণের লোপ, যেমন কোষ্ঠী থেকে কোষ্ঠী, গামোছা থেকে গামছা, রান্না থেকে রান্না, এগুলো লক্ষ্য করা যায়। পশ্চিমা রাঢ়ী উপভাষায় শব্দের আদিতে সুস্পষ্ট ঝোঁক বা স্ট্রেসের ফলে কখনো হ ধ্বনির আগমন ঘটে, যেমন আমার কে হামার। হ্যাঁ, এই ধরনের ভাগটা। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে যে মোটামুটি ভাবে যেটা বললাম যে মধ্য পশ্চিমবঙ্গে, ঠিক আছে, এই রাঢ়ী ভাষা দেখা যায়। তো তার মানে কিন্তু এইটা নয়, এই যে পার্থক্যটা, এটাও কিন্তু মধ্য পশ্চিমবঙ্গে কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। মধ্য পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কি কি আসতে পারে, বর্ধমান আসছে, বীরভূম আসছে, এইদিকে হচ্ছে কলকাতা আসছে, এইগুলো কিন্তু সব মধ্য পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে। দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত যে এরিয়া, তাহলে এইগুলোতে তো সব জায়গাতে তো একই রকম হবে না। বর্ধমানের ভাষাটাতে তো বীরভূমের ভাষার ডিফারেন্স থাকবে, বা এইদিকে হচ্ছে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, কলকাতা ঘাসের যে জায়গাগুলো রয়েছে, এগুলো তো ডিফারেন্স থাকবে না। তো সব জায়গায় যেমন এই যে আমারটা হামার বলা হয়, তো এইটা হচ্ছে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য, কিন্তু এইটা দেখা গেল যে বীরভূমের একটা প্রত্যন্ত রাঢ়ী অঞ্চলের এটা ভাষা, তো এইটার সেই প্রত্যন্ত জনসমষ্টি সেই অঞ্চলের একটা ভাষা, কিন্তু তার সাথে হয়তো দেখা গেল যে এইটা সেখানেই বলা হয়, রাঢ়ী উপভাষার মধ্যেই পড়ছে, কিন্তু ওটা দেখা গেল বর্ধমানে বলা হয় না। ঠিক আছে, রাঢ়ী উপভাষাটার এতগুলো বৈশিষ্ট্য যে রয়েছে, সেটা কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বৈশিষ্ট্যগুলো সমগ্র রাঢ়ী উপভাষার যে অঞ্চলগুলো রয়েছে, মানে মধ্য পশ্চিমবঙ্গ যেটা রয়েছে, সেখানে এইগুলো বিভিন্ন অঞ্চল ভেদে আবার তারতম্য লক্ষ্য করা যায়। এবার বলেছে যে রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক ও অন্বয়তাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক কি বলেছে, কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে দের বিভক্তি যোগ হয়। আর কালকে গতকালই বুঝিয়েছিলাম ধ্বনিতাত্ত্বিক মানে কি, সাউন্ডের দিক থেকে, যেটা আমরা কানে শুনবো, কানে শুনে যখন আমরা বিচার করব যে এটা কোন উপভাষা বা কোন অঞ্চলের ভাষা, সেটাকে বলে তার ধ্বনিতাত্ত্বিক। আর যখন চোখে দেখে, মানে কোনো লেখা দেখে বা কোনো বই পড়ে বা কোনো কিছু ভাবে দেখে যখন আমরা কোনো বিশ্লেষণ করব বা বিচার করব যে এটা কোন অঞ্চলের ভাষা, তখন সেটাকে বলা হয় তার রূপতাত্ত্বিক। তাহলে রূপতাত্ত্বিকের মধ্যে কি বলেছিলাম, বচন পড়ে, কারক পড়ে, লিঙ্গ পড়ে, ধ্বনি পরিবর্তনের বিভিন্ন নিয়মগুলো পড়ে। হ্যাঁ, সেরকমই বলছে গৌণ কর্মে কে বিভক্তি যোগ, যেমন বাবাকে বসতে বলো। অধিকরণ কারকে এ তে বিভক্তি যোগ, বহু বচনের প্রত্যয় অনুসর্গ যোগ, করণ কারকের অনুসর্গের সঙ্গে বর্তমানে পূর্বী প্রভাবের ফলে সাথে হয়ে গেছে। আচ্ছা, অপাদান কারকের অনুসর্গ থেকে বাজার থেকে সবজি কিনে আন। ঠিক আছে, মানে বলছে যে করণ কারকের অনুসর্গ সঙ্গে, মানে অনুসর্গ যেটা রয়েছে সঙ্গে, বর্তমানে সেটা পূর্বী প্রভাবের ফলে সাথে হয়ে গেছে, এবং অপাদান কারকের অনুসর্গ থেকে। ঠিক আছে, কিভাবে, মানে যেটা হচ্ছে বলা হচ্ছে যে বাজার থেকে সবজি কিনে আন। ঠিক আছে, তাহলে এই আগে কি বলা হতো হয়তো যে মানে সাথে করে সবজি নিয়ে আয়, বা এই যে কথাটা বলা হতো সেটা না করে বাজার থেকে সবজি কিনে আন, তাহলে এই যে পরিবর্তনটা হয়েছে। বর্তমান কালের উত্তর পুরুষের ক্রিয়া বিভক্তি হর্ষই যুক্ত হয়, যেমন আমি করি, আমরা করি। সদ্য অতীতকালে প্রথম পুরুষের ক্রিয়া বিভক্তিতে লে যোগ হয়। আচ্ছা, ভবিষ্যৎকালের প্রথম পুরুষের ক্রিয়া বিভক্তি দে, পশ্চিমা রাঢ়ীতে বয়জফলা আকার, ব্যয়।
আর উত্তম পুরুষে ক্রিয়া বিভক্তি ব যোগ, মূল ধাতুর সঙ্গে আচ যোগ করে, আছও হবে না, হ্যাঁ, ছয় হসন্ত আছে, উচ্চারণ হবে আচ, আচ যোগ করে তার সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতে রূপ গঠন করা হয়। যেমন কর যুক্ত ছি করছি, আমি করছি, কর যুক্ত ছিল করছিল, এগুলো হচ্ছে প্রত্যয়ের রূপ বলছে, হ্যাঁ, ধাতুর সঙ্গে। এই যে দেখছো না, এই যে চিহ্নটা একটা রয়েছে, মানে অ্যারো সাইনের মতো ওপরের দিক করে, এইটাকে না ধাতু চিহ্ন বলা হয়, ঠিক আছে। যখন প্রত্যয় করবে তখন প্রত্যয়ের সঙ্গে, তোমরা করেওছো তো, আমরা তো 11-12-এও তো নিশ্চয়ই পড়েছি, 9-10 না 11-12-এ, এই যে প্রত্যয়ের হচ্ছে ধাতুর, যখন ধাতুর আগে একটা হয় ধাতুগত প্রত্যয় আর একটা হচ্ছে শব্দগত প্রত্যয়, ঠিক আছে। তো শব্দের আগে কখনো এই চিহ্নটা বসে না, যখন ধাতু হয় কোনো, এই যে কর একটা ধাতু, তাই জন্য তার পাশে এই চিহ্নটা বসেছে, এটা ধাতুর সময় সবসময় ব্যবহার করা হয়, মনে রাখবে। মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আচ যোগ করে তার সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে পুরাগঠিত অতীত ও পুরাগঠিত বর্তমানে ক্রিয়ারূপ রচনা করা হয়। যেমন করে যুক্ত ছে, করেছে, এরকম ভাবে। আচ্ছা, এরপর বলছে অন্বয় তাত্ত্বিক বৈশিষ্ট্য। অন্বয় তাত্ত্বিক বৈশিষ্ট্যে কি বলেছে, রাঢ়ী উপভাষায় নেতিবাচক বাক্যে নগর্থক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে। যেমন রমা সেখানে যাবে না, তুমি যেও না, ইত্যাদি। বলছে যে নগর্থক অব্যয় সমাপিকা ক্রিয়ার পরে বসে, রমা সেখানে যাবে না, ঠিক আছে। তাহলে সমাপিকা ক্রিয়া এখানে কোনটা, যে যাবে, তারপরেই বসেছে না, ঠিক আছে, নগর্থক হয়ে গেল। তাহলে নগর্থক অব্যয়টা কোথায় বসলো, সমাপিকা ক্রিয়ার পরে, তাহলে রমা সেখানে যাবে না। আচ্ছা, এরপর চলে আসছি ঝাড়খণ্ডী উপভাষাতে। আচ্ছা, এই যে রাঢ়ী উপভাষার যে অঞ্চল, এর মধ্যে যেরকম বললাম যে মধ্যম পশ্চিমবঙ্গ, মানে ধরো নদিয়া পড়বে এর মধ্যে, 24 পরগনা পড়বে এর মধ্যে, ঠিক আছে, নদিয়া ও 24 পরগনায় এই রাঢ়ী উপভাষা প্রচলিত রয়েছে। আচ্ছা, ঝাড়খণ্ডী উপভাষা অঞ্চলে কোনগুলো পড়বে, ঝাড়খণ্ডী উপভাষা অঞ্চলের মধ্যে বাঁকুড়া পড়বে, বীরভূম পড়বে, পুরুলিয়া পড়বে, হ্যাঁ, মানে একদম দক্ষিণ পশ্চিম প্রত্যন্ত অঞ্চলের উপভাষা হচ্ছে ঝাড়খণ্ডী। কি বলেছে, এই উপভাষার ঝাড়খণ্ডী নামকরণ করেছেন ভাষাতাত্ত্বিক সুকুমার সেন, কিন্তু সুধীর কুমার করণের মতে নাম দেওয়া উচিত ছিল সীমান্ত রাঢ়ী। যাই হোক, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নামকরণ করেছেন শুভ্র দেশীয় বা শুভ্রক বাংলা। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু পয়েন্ট করে রাখবে, ঠিক আছে। তার কারণ রয়েছে, ঝাড়খণ্ডী উপভাষা সুকুমার সেন এক মতে কি নামে ছিল, সুধীর কুমার করণের মতে কি নাম ছিল, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কি নাম ছিল, এই জায়গাটা মার্ক করে রাখবে, এগুলো মাল্টিপল চয়েসে দিতেই পারে, ঠিক আছে। সুকুমার সেনের মতে ঝাড়খণ্ডী অর্থাৎ দক্ষিণ পশ্চিম প্রত্যন্ত অঞ্চলের উপভাষাগুচ্ছ তিনটি প্রধান ভাগে বিভক্ত। একটা বলছে মেদিনীপুরের উত্তর ও উত্তর পূর্বাংশের কথ্য ভাষা, রাঢ়ীর অন্তর্ভুক্ত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম কথ্য ভাষাগুলিকে দণ্ডভুক্তি ও স্তবক বলা যায়, এবং মেদিনীপুরের পশ্চিম প্রান্তের ধলভূম ও মানভূমের কথ্য ভাষাগুলোকে কেন্দ্রীয় ঝাড়খণ্ডী বলা হয়। মানে ওই বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া, এইগুলোই ভাগগুলো যে রয়েছে। ঝাড়খণ্ডী উপভাষার এবার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি, প্রথমে কি বলেছে, পদান্ত হর্ষইয়া প্রায়শই অ্যা ধ্বনিতে রূপান্তরিত, যেমন করিয়া, কোররা, কোরা, কোররা থেকে কোরা। আচ্ছা, দক্ষরি শব্দে আদি ও পদান্ত আকারের প্রভাবে অকারে পরিণত, যেমন বোকা থেকে বকা, রোগা থেকে রগা। অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনি রূপে উচ্চারণের প্রবণতা দেখা যায়, যেমন দূর থেকে ধূর, দূরকে ধূর। আচ্ছা, প্রায়শই র ধ্বনি ল ধ্বনিতে এবং ন ধ্বনি ল ধ্বনিতে পরিণত, যেমন নহে থেকে লহে। আমি যেটা তখন বলছিলাম যে নয়টাকে বলছে লয়, ঠিক আছে, নাতিকে লাতি, নিবকে লিব, হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা। আনুনাসিকতার প্রাচুর্য লক্ষণীয়, যেমন উট, হাতি, সাপ, ঠিক আছে, ইত্যাদি, মানে একটু নাকে করে বলা, আনুনাসিকতার প্রাচুর্য। অপিনিহিত জনিত পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন রাতি থেকে রাইত, কালি থেকে কাইল। আদিতে শাসাঘাতের ফলে পদমধ্যস্বরের লোপ ও ব্যঞ্জনদ্বিত্ব পরিলক্ষিত হয়, যেমন লোকের থেকে লোক্কার, দুইটা থেকে দুট্টা, দাও থেকে দ, দেও থেকে
দ থেকে দেও, ভিতরে থেকে ভিতরে ইত্যাদি। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এই সমস্ত যে তারতম্য গুলো, এই উপভাষাগুলো কিন্তু মেনলি হচ্ছে যে জনগোষ্ঠীগুলো থাকে সেই জনগোষ্ঠীরই কিন্তু ভাষা, মানে একটা নির্দিষ্ট কমিউনিটির ভাষা, ঠিক আছে। তাহলে এই যে ঝাড়খণ্ডী যে জায়গাগুলো রয়েছে উপভাষার জায়গা, মানে ধরো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, তো বাঁকুড়ার একটা মানে শিক্ষিত লোক, বা ধরো আমি বলে দিলাম যে একজন টিচার বা স্কুল টিচার, তার কিন্তু শব্দে তুমি প্রয়োগটা পাবে না, এই যে নাতিকে লাতি, নিবকে লিব পাবে না। এই শব্দের মানে উপভাষার প্রয়োগটা মানে সর্বাপেক্ষা সব থেকে বেশি লক্ষ্য করা যায় নিম্ন স্তরের যে সমস্ত মানুষজন রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত স্তরের মধ্যে, উপজাতিগুলোর মধ্যে, বা যে কমিউনিটি গুলো রয়েছে, সম্প্রদায়গুলো রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই ভাগটা দেখা যায়। কিন্তু তা বলে এই নয় যে একদমই সেই টানটা থাকবে না। বাঁকুড়ার একজন লোক আর বর্ধমানের একজন লোকের বাংলা ভাষার মধ্যে ডিফারেন্সটা মানে বোঝা যাবে, ঠিক আছে। ঝাড়খণ্ডী উপভাষার রূপতাত্ত্বিক এবং অন্যতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বলছে? রূপতাত্ত্বিকে কর্মকারকে কে বিভক্তির প্রয়োগ, অপাদান কারকে লে অনুসর্গের ব্যবহার, ঘর লে এরকম বলছে। আচ্ছা, সম্বন্ধ পদ ও অধিকরণ কারকে শূন্য বিভক্তি অর্থাৎ বিভক্তিহীনতা দেখা যায়। সম্বন্ধ পদে ঘাটশিলা, শাড়ি, মুনি, মনের লাগে না, এটা উদাহরণ দিয়ে বলেছে। আবার অধিকরণ কারকে যেমন রাইত ছিল কেন। অপাদান কারকে পঞ্চমী বিভক্তির চিহ্ন হলো নু, লে, রু ইত্যাদি। আচ্ছা, অধিকরণ কারকে কখনো কে বিভক্তি লক্ষণীয়, ক্রিয়াপদে ক প্রত্যয়ের ব্যবহার লক্ষণীয়, অস্তর্থক বট ধাতুর ব্যবহার লক্ষ্য করা যায়। ল যুক্ত বিশেষণ প্রয়োগ এই উপভাষার অন্যতম রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। বহুবচন প্রত্যয় যেটা রয়েছে সেটাও লক্ষণীয়। নাম ধাতুর বাহুল্য, যৌগিক নিযন্ত পদের ব্যবহার লক্ষণীয়। উত্তম পুরুষের সর্বনাম মুই, মানে আমিকে মুই, বহুবচনে আমরাকে হামরা, মুখ্য গৌণ কর্মে মো বা আমা লক্ষণীয়, ঠিক আছে। আচ্ছা, অন্যতাত্ত্বিক বৈশিষ্ট্যটা কি বলেছে? নেতিবাচক বাক্যের নগর্তক অব্যয় সমাপিকা ক্রিয়ার আগে বসে। রাড়িতে কি বসেছিল? পরে। আর ঝাড়খণ্ডীতে কি বসবে? সমাপিকা ক্রিয়ার আগে। যেমন কেনে নাই খাবা, কেনে নাই খাবা মানে কেন খাবে না। তাহলে এইটা হয়ে গেল ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য। তাহলে এইখানে রাঢ়ী এবং ঝাড়খণ্ডী। আজকে এই অবধি থাক, এই অবধি কারোর যদি কোনো সমস্যা থাকে বলো। এরপরে যেগুলো রয়েছে রাঢ়ী এবং ঝাড়খণ্ডীর পর রয়েছে বরেন্দ্রী, কামরূপী, তারপর বঙ্গালী। ম্যাম, হুম। হ্যাঁ বলছি যে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের